দর্শক, এই খবরটা তো হয়েছে, কংগ্রেসের অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে নরমপন্থী শুভঙ্কর সরকারকে বসানো হয়েছে প্রদেশ সভাপতির জায়গাতে, যেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। তো আমিও কিছু কথা আর কি বলতে এলাম। প্রথমত, অধীরকে সরিয়ে যাকে বসানো হয়েছে, আমি দেখছি এটা নিয়ে অনেক হেডলাইন হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, কট্টরপন্থী অধীরকে সরিয়ে প্রদেশ নেতৃত্বে শুভঙ্করকে এনে সোনিয়া বার্তা দিলেন কালীঘাট ও আলিমুদ্দিনকে। কালীঘাটকে বার্তা বলে যা দেখানো হচ্ছে যে নরমপন্থী আর কি, চলো ঠিকঠাক সব হয়ে যাবে, কোনো সমস্যা নেই, অধীর অনেক ব্যাগড়া ঘটাতেন, এবার ঠিক আছে। আলিমুদ্দিনকে বার্তা বলতে যা দেখছি বলা হচ্ছে যে অধীরকে নিয়ে পশ্চিমবঙ্গে একটু অন্যভাবে চলার চেষ্টা করতো আলিমুদ্দিন। এবার নরমপন্থী মানে মমতার সঙ্গে বোঝাপড়া আরো হয়তো ভালো হবে, সুতরাং বোঝো ঠেলা। তো এইরকম আর কি ব্যাপার, যেটা আর কি বুঝছি, অনেকে বলছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি কংগ্রেসটাকে কালীঘাটে বন্ধ মানে রেখে দিচ্ছে কংগ্রেস হাইকমান্ড, যে কালীঘাটের আন্ডারে থাকো, শুধু পতাকাটা নিয়ে বেরোবে, কিন্তু কালীঘাটের নির্দেশের বাইরে কোথাও যাবে না, আর ভোট হলে একসঙ্গে লড়বে, এই আর কি। অধীরকে রাখলে ঠিক হচ্ছে না, এবং লোকসভার ভোটেও সেই রকম রেজাল্ট হয়নি, সুতরাং তুমি এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সবকিছু ঠিকঠাক রেখে চলো, সেই জন্য তোমাকে বসাচ্ছি। মানে শুভঙ্কর সরকারের কথা আমি বলছি। তো এটা কি তাহলে ওই কালীঘাটে বন্ধক রাখার জন্যই এইরকম সিদ্ধান্ত, অধীরকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকারকে? জানি না, সেটা আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো। শুভঙ্কর সরকার তো বলেছেন কর্মীদেরকে চাঙ্গা করতে হবে, সংগঠন মজবুত করতে হবে, যেটা আর কি বলার সেটাই বলেছেন নতুন দায়িত্ব পেয়ে। কিন্তু কতটা কি করতে পারবেন সেটাই দেখার, আর কতটা ওই নরমপন্থী হয়ে নরমে ঢুকে যাবেন কালীঘাটের ওই পাঠশালাতে, সেটাও দেখার রয়েছে। আমরা এখনই কোনো সিদ্ধান্তে আসছি না, মানুষটিকে একটু চিনি, দেখি, এই পদে বসে থেকে নতুন করে চিনি, দেখি কতটা উনি সংগঠন চালাতে পারেন, কতটা কংগ্রেসের নিজস্বতা বজায় রাখতে পারেন, সেটা আগে দেখি, তারপরে সিদ্ধান্তে আসবো পুরোপুরি। তবে এটুকু বলতে পারি, এই শাসক যা শাসক আর যা স্বার্থপর, এদের সঙ্গে নরমপন্থী হয়ে সংগঠন চালানো সহজ না, সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখা সহজ না। এরা পেছন থেকে ছুরি মারা লোক, এরা হচ্ছে যে অন্যের থেকে সুবিধা নিয়ে নেবে, কিন্তু পেছন থেকে ছুরি মেরে দেবে। নিজেদের স্বার্থে এরা যা খুশি করতে পারে। যদি বলেন যে ওই টয়লেটটা পরিষ্কার করে দিতে হবে, টয়লেটটাও পরিষ্কার করে দেবে, কিন্তু স্বার্থ ফুরলেই ডুবিয়ে দেবে, পেছন থেকে ছুরি মেরে দেবে। অনেক উদাহরণ রয়েছে, ভালো করে দেখে নেবেন। যখন কিছু দরকার হবে পায়ে পড়ে যাবে, ভোরবেলা ফ্লাইটে গিয়ে দিল্লিতে গান্ধী পরিবারে গিয়ে পায়ে পড়ে যাবে, কিন্তু যখনই স্বার্থ পূরণ হয়ে যাবে, যখনই দেখবে যে আমাদের স্বার্থে আঘাত লাগছে, বা আমরা নেতৃত্ব দিতে চাই, লিড করতে চাই, আমাদেরকে মানে করা হচ্ছে, আমাদের থেকে উপরে উঠে যাওয়া হচ্ছে, তখনই দেখবেন ছুরি মারবে বা এদিক সেদিক করবে। অনেক উদাহরণ রয়েছে, আমার মনে হয় না নতুন করে আর উদাহরণ এখানে বলে কিছু আর কোনো প্রয়োজন রয়েছে। এবং এই কংগ্রেসের সঙ্গেই অনেক ঘটনা ঘটেছে, তাও দেখছি ওই কালীঘাটের প্রতি দুর্বলতা গান্ধী পরিবারের বা মল্লিকার্জুন খার্গে যারা আছেন আর কি। গান্ধী পরিবারের নির্দেশ ছাড়া তো আর হবে না, তো এটা বুঝতে পারছি কোথাও একটা দুর্বলতা রয়েছে। এবং এত কিছু ব্যাপার ঘটলো আরজি করে, সেই রকম প্রতিবাদ করতে উপর থেকে আমরা সেই অর্থে দেখলাম না। তো এইগুলো কোথাও ইঙ্গিত করে যে ওই কালীঘাটের সঙ্গে সংযোগ রেখে কংগ্রেস চলতে চায়, আর এই চলতে যাওয়ার কারণেই দিন দিন কংগ্রেস ছোট হতে 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 বোকা বাক্সতে ঢুকে পড়েছে। অধীর চৌধুরী কোথাও কোথাও দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা করার সেটা করেছেন। আর যাই হোক,
অন্তত প্রেস মিডিয়ার সামনে দেখেছেন নিজের দলের অস্তিত্ব আলাদা করে বজায় রাখার ক্ষেত্রে, কিন্তু এখন তো মনে হয় না কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসকে আলাদা করা যায় বলে। তো দেখা যাক, আমরা এখনো মানে সিদ্ধান্তে আসছি না পুরোপুরি যে শুভঙ্কর সরকার চালাতে পারবেন না। ওনাকেও দেখবো আমরা, কারণ নতুন দায়িত্ব নিয়েছেন। ওনাকে যে একেবারে আমরা ডিমোটিভেট করে দিচ্ছি তাও না, ওয়েট করব। কিন্তু আমি বলছি যে নরমপন্থীদের সমস্যাটা, এখানে নরমপন্থীদের কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গে এত হার্ড পলিটিক্স হয়, এখানে নরমপন্থীদের জায়গা নেই। সেই জন্যই কথাগুলো বলছি আর কি। আমি নিরাশ করছি না। শুভঙ্কর সরকার হয়তো দেখে বলবেন কেন আমার বিরুদ্ধে এত কথা, তা না। আমি কে শুভঙ্কর কে ভয়ঙ্কর সেটা বলছি না, বলছি পলিসি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, অবস্থান অনুযায়ী। যখন মিডিয়া বলছে নরমপন্থী শুভঙ্কর সরকার, এখানেই আমার প্রশ্ন যে নরমপন্থী দিয়ে, নরম পন্থা দিয়ে এই শাসককে কি জব্দ করা যাবে বা এই শাসকের সঙ্গে লড়াই করা যাবে? যখন বিরোধী দল কংগ্রেস, তার মানে আমরা তো লড়াইটাই বলবো। যদি বলা হয় যে না আমরা লড়াই করব না, সঙ্গে থাকবো বন্ধুর মতো, তাহলে ওটাই বলছিলাম, আলাদা করে অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। যেমন বামেরা এখানে মানে ওখানে ইন্ডিজোট ইত্যাদি বলে, কিন্তু এখানে তবুও কেউ কেউ বলেন যে ইদিক উদিক, এ টিম বি টিম, তবুও প্রকাশ্যে ফাইটটা করে। কিন্তু শুভঙ্কর সরকার যদি এই রকম যেটা বলা হচ্ছে, আমি জানি না তিনি কতটা দলের অস্তিত্ব এখানে টিকিয়ে রাখতে পারবেন। ফলে দর্শক, এইসব নিয়ে খুবই প্রশ্ন মনে জাগছে যে হাইকমান্ড চাইছেটা কি। আর এই শাসকের এত দুর্নীতি, এত কিছু, এত মানে ল অ্যান্ড অর্ডার ফেলিওর, তারপরেও যদি কংগ্রেসের উপর নেতৃত্ব ঠিক করে যে কালীঘাটের সঙ্গে সংযোগ রেখেই চলবো, তাহলে কংগ্রেস সম্পর্কে যাদের আরো মানে এখনো যাদের টুকটাক ভরসা আছে, সেই ভরসাতে অবশ্যই আঘাত লাগবে, সেটাও বলার অপেক্ষা রাখে না। ফলে কংগ্রেস বাংলাতে কতটা টিকে থাকবে, দর্শক আমি বারবার বলছি, এটা নিয়ে কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলো। এবার কথায় আসি, অধীরের কি হবে। অধীরের একটা রিয়াকশন আমি দেখছিলাম। উনি বলেছেন যে হাইকমান্ড যাকে খুশি বসাতেই পারে, যাকে মনে করবে বসাবে, এটা নিয়ে আমার কি আছে, এরকম একটা বক্তব্য রেখেছেন। বিরাট কিছু মানে বিরূপ প্রতিক্রিয়া এখনো দেননি, কিন্তু জানি না উনি কি করবেন। উনি যেভাবে হুটপাট কথা বলে ফেলেন, 2-4 দিন পরে কি বলবেন, যখন সংগঠনের ওই রকম কালীঘাটে বন্ধক অবস্থায় দেখবেন, তখন কি বলে ফেলবেন আমি জানি না, দেখতে হবে। তবে আর যাই হোক, আবারও বলছি, অধীর চৌধুরী কিছু কেমন মন্তব্য করতেন, যে মন্তব্য কখনো কখনো শাসককে বেগ দিত। ওই কিছু না থাকার থেকে কানা মামা ভালো বলা হয় না, নেই মামার থেকে কানা মামা ভালো, সেটা অন্তত লাগতো। কিন্তু এখন মানে মামা আর থাকলো না সেটাই এখন দেখার বিষয় রয়েছে, সেটা আমরা আগামী দিনে পরিষ্কার করে বুঝতে পারবো। এখন বিষয় হচ্ছে অধীরের কি করণীয়। অধীরের কি করণীয় নিশ্চয়ই অধীর চৌধুরী ভালো বুঝছেন, দীর্ঘদিনের পলিটিশিয়ান, অনেক দিনের এমপি, উনি ভালো বুঝবেন। কিন্তু আমি তার সেই মানে করণীয় কি সে অর্থে কিছু দেখতে পাচ্ছি না। উনি কি করবেন? উনি যদি কংগ্রেসে থাকেন, উনি যেভাবে কংগ্রেসে থাকেন, শুধুমাত্র ওনাকে নাকি মানে কেন্দ্রের কমিটিতে রাখা হয়েছে, হলেও উনি তো বাংলাতে পলিটিক্স করতেন। তো এখানে যে উনি উনার মতো করে থাকতে পারবেন, আর উনার মতো করে থাকতে গেলে সাংগঠনিকভাবে কোনো ধাক্কা লাগবে না। আর সাংগঠনিকভাবে ধাক্কা লাগলে উনি নিশ্চয়ই টের পাবেন, ওনাকে উদ্দেশ্য করেও কিছু বলা হবে সংগঠনের তরফ থেকে। তখন উনি কি সহ্য করতে পারবেন? সহ্য করে কি দলে টিকতে পারবেন? দলে কি টিকবেন, নাকি একটা সময় গিয়ে বসে যাবেন? এটাও প্রশ্নের। নাকি এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে উনি নতুন কোনো রাস্তা দেখবেন। এখন নতুন রাস্তা কি দেখবেন? অন্য কোনো দলে যাওয়া? কোন দলে যাবেন? মানে সিপিএম যাবেন কি? মনে হয় না। বিজেপি যাবেন কি? জানি না। কেউ কেউ তো অনেক সব গল্প মাঝখানে শুনিয়েছেন, সেই জন্য আমি জানি না বললাম। মনে হয় না, আমি বলতে পারছি না। তা নাহলে কি করতে পারেন? নতুন দল করার কিন্তু একটা চান্স আছে, কারণ এই রাজ্যে এখন আঞ্চলিক দলের একটা ঘাটতি আছে। নতুন দল কিন্তু উনি চাইলে করতে পারেন। কতটা সেটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। টাকা পয়সা লাগবে, বয়সটা অনেকটা হয়েছে, মানে শুরুতে হয়তো কিছু ছেলে পেয়ে যাবেন সংগঠন করার জন্য, কিন্তু সেটাকে কতটা টানতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আমি বলছি যে ওনার যেহেতু একটা হোল্ড রয়েছে মুর্শিদাবাদে, মালদাতে, সংগঠন শুরু করলে কিন্তু খানিকটা কন্টিনিউ করতে পারবেন। এই কংগ্রেসকে বেগ দেওয়ার মতো সংগঠন উনি করে ফেলবেন। মানে যে কংগ্রেস এই মুহূর্তে আছে তাকে বেগ দেওয়ার মতো
সংগঠন উনি কিন্তু করে ফেলবেন, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারবেন কি, সেটাও প্রশ্নের। ফলে সেই ঝুঁকিটা কি উনি নেবেন, সেটাও দেখার। তাহলে কি করবেন? দলও চেঞ্জ করবেন না, নতুন সংগঠন করবেন না, আবার এই দলটাও ঠিক করে করতে পারবেন না, তাহলে কি করবেন? বসে যাবেন তাহলে একটা সময় পরে? সেটাও কি পারবেন বসে থাকতে? এরকম একটা হার্ড মানে পলিটিক্স করা লোক, দিন রাত পলিটিক্স নিয়ে যিনি ভাবনা চিন্তা করেন, তিনি বসে যেতে পারবেন? চুপ থাকতে পারবেন? অনেক প্রশ্ন দর্শক মনের মধ্যে জাগছে। আমি জাস্ট একটু একটু করে ভেঙে দিচ্ছি আপনাদের মতামত জানার জন্য। আপনারাও সাজেশন দিতে পারেন কি করণীয় অধীর চৌধুরী। তবে আমি এটুকু বলতে পারি, যদি নতুন দলের কথা ভেবে থাকেন, ভাবনার জায়গা যদি থাকে, তাহলে আমার মনে হয়, আমি জানি না কি করবেন, মানে 26-এ বিধানসভার ভোট আমরা ধরে নিয়ে যদি বলি, 26-এর আগে করে কতটা সফল হবেন সেটা একটা, নাকি 26টা দেখে করবেন, 26-এ কি হচ্ছে দেখি। 26-এ এটুকু আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি, 26-এ বিজেপির সঙ্গে ফাইট হবে, বিজেপি লড়বে। এখন নতুন দল গড়ার ক্ষেত্রে একজনের নাম উঠে আসে বারবার, শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী আমার মনে হয় না 26-এর আগে নতুন দল গড়তে যাবেন। উনিও মনে হচ্ছে শেষ চেষ্টা এই বিজেপির ব্যানারে থেকেই করবেন। ফলে 26-এর ভোট কিন্তু বিজেপির সঙ্গে ফাইট হবে বিরাট, এবং এটাই কিন্তু বিজেপির শেষ লড়াই। যদি এবারে জিততে না পারে, আর কিন্তু বিজেপি জিততে পারবে না। আর একটা কথা বলি আপনাদেরকে, এখন যেহেতু একটা মানে জানেন যে একটা সিদ্ধান্ত হয়েছে, মোদী সরকার তাতে সিলমোহর দিয়েছে, সেটা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, একটা দেশে একটাই ভোট হবে, একবারই ভোট হবে, বিধানসভা লোকসভার ভোট একবারে, এবং লোকসভা ভোটের সঙ্গে সেই সব ভোটগুলো হবে। তার মানে লোকসভার ভোট 2029-এ হবে। তো মনে করা হচ্ছে যদি এর মধ্যে বিল পাস হয়ে রাষ্ট্রপতির সম্মতি আদায় হয়ে যায়, তাহলে 2029-এও কিন্তু বিধানসভার ভোট হবে, 2029-এও, 26-এ হবে, 29 হবে, মানে 3 বছরের মাথায় আবার বিধানসভার ভোট হবে। তাহলে কি 26টা দেখে পরিস্থিতি বুঝে, কারণ এটুকু পরিষ্কার, 26-এ যদি বিজেপি আসতে না পারে, তাহলে কিন্তু বিজেপির সংগঠন একেবারে তছনছ হয়ে যাবে। তখন কিন্তু একটা অন্য কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠার চেষ্টা হবে, কারণ মানুষের আস্থা হারিয়ে ফেলবে। তখন কিন্তু বিকল্প সংগঠন, বিকল্প পার্টির একটা বিরাট ডিমান্ড তৈরি হবে। তাহলে কি তখন অধীর বা আরো অন্য সব বেরিয়ে টেরিয়ে এসে তারা করে 29-এ ঝাঁপাবেন? বা সেটাই কি উচিত ঝাঁপানো? এই মুহূর্তে ভাঙচুর না করে, এই মুহূর্তে নতুন কিছু সিদ্ধান্ত না নিয়ে, এই মুহূর্তে যেমন আছেন থাকুন, বা অন্য কোনো দলেরও যাওয়ার দরকার নেই, চুপচাপ থাকুন। 26-এর পরে দেখুন কি হয়, নাহলে 26-এর পরে অনেক ভাঙচুর হবে অনেক দল থেকে, তখন একসঙ্গে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এগোবেন। মানে ওটাই কি অধীরের জন্য ভালো হবে? দর্শক, আমি কতগুলো ভেঙে দিচ্ছি প্রশ্ন, তার উত্তর আপনারাও দেবেন, আপনারাও সাজেস্ট করবেন। অধীর চৌধুরী নিশ্চয়ই দেখবেন এই ভিডিও, তিনি হয়তো ভাববেন, তার ভাবনার সঙ্গে মিলছে কিনা সেটাও ভাববেন, বা আপনাদের মত থেকে তিনি হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারেন। তো এই হচ্ছে দর্শক ব্যাপার। তবে আমি এটুকু বলছি, আমার কোথাও মনে হচ্ছে 26-এ একটা টাফ ফাইট হবে বিজেপির সঙ্গে, 1:1 ফাইট হওয়ার চান্সই বেশি। অন্য যে দল বাম কংগ্রেস, আমি জানি না তারা কতটা কি ফাইটে আসতে পারবে, বিজেপির সঙ্গে টাফ ফাইট হবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। শুভেন্দু অধিকারীরাও কোমর বেঁধে নামার চেষ্টা করছেন, তারাও বুঝে গেছেন এটাই হচ্ছে শেষ, এভার নয়তো নেভার বিজেপি ব্যানারে। সেই জন্য তারাও জোর কদমের নামছেন। আর মানুষ তো ক্ষিপ্ত হয়ে রয়েছেন, শাসকের তো শুধু সংখ্যালঘু ভোটটা আছে, আর তো কিছু নেই, কোনো পুঁজি নেই। যতই এই দিই সেই দিই বলুন, অমক দখল তমক দখল, মিছিল করছি, মানববন্ধন করছি, ওইসব কিচ্ছু ভ্যালু নেই। একটাই ওদের শক্তি, একটাই পিলার, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। ওই ভোটটা ভেঙে গেলেই সব ভোগে। তো যাই হোক, 26-এর লড়াই কিন্তু খুব জমাটি লড়াই হবে। আর ওই যে বললাম ফাইনাল, ওটাই ফাইনাল, শেষ, এভার নয়তো নেভার, না হলে বিকল্প। এখন অধীর চৌধুরী কি করবেন তার মাঝখানে, এটাই দেখার। দর্শক, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করলাম, যা সব বললাম, কংগ্রেসের এই যে অস্তিত্ব সেটা টিকে থাকবে কিনা, শুভঙ্করকে বসানোর পরে বন্ধক রাখা হলো কিনা, আর অধীর চৌধুরীর কি করণীয়, কি করা উচিত, কি করতে পারেন, তার সাজেশন আপনারাও দিতে পারেন। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।